ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। এই আগের চ্যানেলটা চালাও তো। জি কর্তাবাবু? বলছি আগের চ্যানেলটা চালাও, এটা নয়। জি আগে চালাচ্ছি বাবু। আপনার কাজের ব্যাপারে আমাদের দর্শকদের যদি একটু কিছু বলতেন স্যার। মিস্টার চৌধুরী তার সামনে সেট করা ক্যামেরাটার দিকে তাকিয়ে মুচকি হাসেন একবার, তারপর খানিক রহস্যময় কণ্ঠে বলেন, মানুষের প্রচলিত ধ্যান ধারণার গণ্ডি যেখানে গিয়ে শেষ হয় সেখান থেকেই আমার কাজের শুরু। আমাদের এই প্রতিদিনের দৃশ্যমান জগৎটার বাইরেও এমন অনেক কিছু আছে সাধারণভাবে যার তল খুঁজে পাওয়া যায় না। সেই অনন্ত অদৃশ্য অতলান্তিক জগৎ নিয়েই আমার অনুসন্ধান। মিস্টার চৌধুরীর ঠিক উল্টো দিকের সোফাটায় বসে থাকা ছেলেটার ঠোঁটের কোণে আলতো একটা হাসির রেখা খেলে যায়। নিজের ব্লুটুথ সেটটাকে একটু চেক করে নিয়ে মিস্টার চৌধুরীর দিকে তাকিয়ে আবার প্রশ্ন করে সে, আপনি তো পেশা একজন সাইকোলজিস্ট, অর্থাৎ পেশাগত দিক থেকে কোথাও না কোথাও বিজ্ঞানের প্রতি একটা দায়বদ্ধতা আপনার থেকেই যায়। তাহলে বিজ্ঞান যে জগতের অস্তিত্বকে স্বীকার করে না, আপনি কি তাকে বিশ্বাস করেন? মিস্টার চৌধুরী আবারও নিঃশব্দে হাসেন, তারপর আগের মতোই রহস্য জড়ানো গলায় বলেন, বিশ্বাস বড্ড অদ্ভুত একটা শব্দ, জানো তো? ভীষণ ভীষণ ছোট্ট একটা শব্দ, অথচ অদ্ভুত পাওয়ারফুল আর কমপ্লিকেটেড। শুধুমাত্র এই একটা শব্দের ভিত্তিতে একটা আস্ত মানুষকে খুন পর্যন্ত করা যেতে পারে। তবে যাই হোক না কেন, শব্দটা ভীষণ আপেক্ষিক। শুধুমাত্র পরিস্থিতি আর পরিবেশের উপর নির্ভর করে মানুষের বিশ্বাসের আঙ্গিক বদলে দেওয়া যেতে পারে। আজ তুমি যা অবিশ্বাস করো, ভবিষ্যতেও যে সেটাকে অবিশ্বাস করবে এমন কোনো নিশ্চয়তা নেই। আর আমার কথা যদি জিজ্ঞেস করো তাহলে বলবো মানুষের প্রফেশন আর প্যাশনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স থাকে। সাইকোলজি আমার পেশা আর স্পিরিচুয়ালিজম আমার প্যাশন। তবে দুটোর মধ্যে যে একেবারেই সম্পর্ক নেই তা নয়। দুটো ক্ষেত্রেই আমি আসলে অনুসন্ধানের কাজই করি। প্রথম ক্ষেত্রে মানুষের মনের গহীনে লুকিয়ে থাকা গোপন রহস্যের অনুসন্ধান, আর দ্বিতীয় ক্ষেত্রে এক অদ্ভুত অজানা জগতের অনুসন্ধান। কোনো কিছুকে বিশ্বাস করা ব্যাপারটা একটা কনক্লুশনে আসার মতো। আপাতত স্পিরিচুয়ালিজম নিয়ে আমার কাজ রিসার্চের পর্যায়ে রয়েছে। রাইট নাও ইটস অ্যান অনগোয়িং প্রসেস। সো এখনই কোনো কনক্লুশনে আসার তো প্রশ্নই ওঠে না। থ্যাংক ইউ স্যার, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড কোঅপারেশন উইথ আস। মিস্টার চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে ক্যামেরার দিকে মুখ ফেরায় ছেলেটা, তারপর অভ্যস্ত ভঙ্গিতে বলে, এতক্ষণ আপনারা প্রখ্যাত সাইকোলজিস্ট কাম স্পিরিচুয়াল রিসার্চার মিস্টার অনির্বাণ চৌধুরীর ইন্টারভিউ দেখছিলেন। আশা করি আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আবার কোনো মিস্টিরিয়াস টপিক নিয়ে ফিরে আসবো আমরা। টিল দেন আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে আমাদের সাথে থাকতে ভুলবেন না কিন্তু। দেন দেখা হচ্ছে শীঘ্রই। জাস্ট স্টে কানেক্টেড উইথ মিস্ট্রি হান্ট। প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে ভিডিওটাকে ক্লোজ করে দেয় ছেলেটা। ওর সাথে থাকা আরেকটি ছেলে ক্যামেরা আর বাকি সরঞ্জাম গুছিয়ে ফেলে তাড়াতাড়ি। গোছকাজ সেরে মিস্টার চৌধুরীকে বিদায় জানিয়ে বেরিয়েই পড়তে যাচ্ছিল ওরা। হঠাৎ কি মনে করে ওদের দাঁড় করান মিস্টার চৌধুরী। তারপর এতক্ষণে লাইভ প্রোগ্রামের সঞ্চালক ছেলেটির দিকে তাকিয়ে বলেন, দেখো প্রান্তিক, আই নো তোমার আমার এই রিসার্চ নিয়ে কোনো রকমই কোনো মাথা ব্যথা নেই। ইনফ্যাক্ট তুমি এই স্পিরিচুয়ালিজম অ্যান্ড অল এসবে বিশ্বাসও করো না। ইউ আর টেকিং দিস ইন্টারভিউ অনলি ফর দ্য সেক অফ ভিউজ অ্যান্ড গেইনিং পপুলারিটি। অ্যাম আই রাইট অর অ্যাম আই? অনির্বাণ চৌধুরীর বয়স আন্দাজ 60-এর গণ্ডি পেরিয়েছে। ছিপছিপে ফর্সা চেহারা, চোখের দৃষ্টি অদ্ভুত তীক্ষ্ণ। ভদ্রলোকের চোখের দিকে একটানা তাকিয়ে থাকতে কেমন যেন অস্বস্তি হয়। প্রান্তিক মিস্টার চৌধুরীর দিক থেকে চোখ সরিয়ে নেয়। সে একটু হালকা হেসে বলে, অ্যাকচুয়ালি ইউ আর কোয়াইট রাইট স্যার। এসব স্পিরিচুয়ালিজম, ভূত প্রেত রহস্য পাবলিক খুব ভালো খায়। ওই যাকে বলে সস্তার হট টপিক আর কি। আসলে এখানকার মানুষদের মধ্যে একাকিত্ব, ডিপ্রেশন, জেলাসি, ফেলিয়ার
এসব নামের অনেকগুলো প্রেত, দৈত্য, দানব বাসা বেঁধে থাকে। তাই এক প্রেত, এক পিশাচ, এক দৈত্য অপর ভূত প্রেত দৈত্য দানবের গালগপ্প শুনতে বেশ পছন্দ করবে, এটাই স্বাভাবিক, তাই নয় কি? আর বিশ্বাস অবিশ্বাস বিষয় দুটো যে ভীষণ আপেক্ষিক সেটা তো আপনি এইমাত্র বললেন। অতএব আমি ব্যক্তিগতভাবে কোনটা বিশ্বাস করি আর করি না তাতে আর কি বা যায় আসে বলুন তো? গুড আনসার প্রান্তিক, খুব ভালো উত্তর দিয়েছ। ইয়েস ইউ আর রাইট। আমি বলেছি যে বিশ্বাস শব্দটা খুব বেশি আপেক্ষিক, বাট দ্য থিং ইজ দ্যাট আমি তো আরও একটা কথা বলেছি প্রান্তিক, সময়ের সাথে সাথে মানুষের ধ্যান ধারণা আর বিশ্বাস অবিশ্বাসও কিন্তু পাল্টে যায়। আজ তুমি যা অবিশ্বাস করছো ভবিষ্যতেও সেটাকে অবিশ্বাস করবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। আচ্ছা বেশ, তোমাকে একটা ছোট বিষয় বলি। তোমার এই বিশ্বাস আর অবিশ্বাসের ধারণাটাকে একটুখানি বদলে দেওয়ারই চেষ্টা করি। ইটস এ কাইন্ড অফ ফোকাস্টও বলতে পারো। আজ থেকে ঠিক সপ্তাহখানেকের মধ্যে তোমার দ্বারা একটা অ্যাক্সিডেন্ট হবে, একটা অনিচ্ছাকৃত খুন, আর তারপর থেকেই তোমার এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচলটা একটু একটু করে বদলে যাবে। যে জগতের অস্তিত্ব নিয়ে তুমি আজ সন্দেহ প্রকাশ করছো সেই জগৎটাই তোমার কাছে সত্যি হয়ে ধরা দেবে। দেখতে পাবে, তুমি সব দেখতে পাবে, নিজের চোখেই দেখতে পাবে সব। স্থির নিশ্চল ঘোলাটে দৃষ্টিতে প্রান্তিকের দিকে তাকিয়ে অদ্ভুত ঘোর লাগা গলায় কথাগুলো বলে যান মিস্টার চৌধুরী। প্রান্তিকের কেমন যেন অস্বস্তি লাগে। ওরা আর কোনো উত্তর না দিয়ে বেরিয়ে আসে। যাই বলিস না কেন, এই চৌধুরী লোকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। গাড়ি চালাতে চালাতেই কথাটা বলে সৌরভ। পাশের সিটে বসে আনমনেই কি যেন ভাবছিল প্রান্তিক। সৌরভের কথায় হুঁশ ফেরে ওর। ও একটু আলতো হেসে ক্যাজুয়াল গলায় বলে, ইন্টারেস্টিং না ছাই, সালাড হব্বাজ, কালি ভুজুং বাজুং বকে নিয়াজ পাবলিকে সব খায়, তাই নাহলে এই বুড়োর ভাঁট বকা কে সহ্য করতো? হ্যাঁ, সৌরভও এবার হেসে ফেলে। আচ্ছা, মালটাকে কোথায় জোগাড় করলি বলতো? মানে এর ব্যাপারে জানলি কি করে তুই? ভাই বিং প্র্যাকটিক্যাল, ফেসবুক বলে একটা জিনিস আছে পৃথিবীতে, ওখানেই আলাপ হয় মালটার সাথে। অবশ্য লোকটা নিজেই যেচে এসে আলাপ করে। অ্যাকচুয়ালি এসব স্পিরিটের ব্যাপারে ইন্টারেস্টেড হওয়ার কারণে কোনোভাবে আমাদের পেজটা খুঁজে পায়, তারপর নিজে থেকেই কন্ট্যাক্ট করে আমার সাথে। কথা বলে ও রিসার্চের ব্যাপারে জানতে পারি, সেখান থেকে ইন্টারভিউয়ের প্ল্যান। কথাগুলো বলে একটু থামে প্রান্তিক। তারপর সৌরভের দিকে তাকিয়ে আলতো করে চোখ টিপে বলে, বাবা, সবসময় এফবি থেকে শুধু মামনি পটানোর তালে থাকলে হবে, কিছু তো বিজনেসও করতে হবে নাকি? সৌরভ আলতো হেসে গাড়ি চালানোয় মন দেয় আবার। হ্যালো ভাই 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 ওই লোকটার সব কথা মিলে যাচ্ছে ভাই। লোকটা ঠিকই বলেছিল। আমি 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 দেখতে পাচ্ছি, আমি ওকে দেখতে পাচ্ছি। হ্যালো হ্যালো, আরে প্রান্তিক কি বলছিস? কিছুই শোনা যাচ্ছে না, তোর কথা কেটে যাচ্ছে। হ্যালো হ্যালো। লাইনটা হঠাৎই ডিসকানেক্ট হয়ে যায়। এখন রাত প্রায় 12:30। সৌরভ ঘুমিয়েই পড়েছিল। আচমকা আসা ফোনটাতেই ঘুমটা ভেঙে যায় ওর। এত রাতে আচমকা প্রান্তিকের নম্বর থেকে কল আসতে দেখে একটু অবাকই হয় ও। কে জানে আবার কোথায় কি ঝামেলা বাঁধালো ছেলেটা। ফোনটা কেটে যেতে সৌরভ নিজেও বেশ কয়েকবার প্রান্তিকের নম্বরটা ডায়াল করে, কিন্তু প্রতিবারই রিং হয়ে কেটে যায় লাইনটা। ওপাশ থেকে কোনো উত্তর পাওয়া যায় না।
আজ নেশাটা একটু বেশি চড়া হয়ে গেছে। অবশ্য প্রান্তিকের জন্য পাব, লেট নাইট পার্টিজ, মদ, জুয়া এসব কোনো নতুন ব্যাপার নয়। এক কথায় বড়লোক বাপের অতিরিক্ত আদর আর প্রশ্রয়ে একেবারে বকে যাওয়া ছেলে বলতে যা বোঝায়, প্রান্তিক একদমই সেটাই। প্রান্তিকের বাবা পরিতোষ সেন শহরের নামকরা বিজনেস টাইকুন। প্রান্তিক নিজেও একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের পদে নিযুক্ত। তবে এসবের বাইরেও একটা নিজস্ব জগৎ আছে তার। ফেসবুকে মিস্ট্রি হান্ট নামের নিজস্ব একটা পেজ আছে প্রান্তিকের। গ্রামগঞ্জ, শহর কিংবা মফস্বলের আনাচে কানাচে লুকিয়ে থাকা অদ্ভুতুরে সব রহস্য, বিভিন্ন ভৌতিক ঘটনা, রহস্যজনক অদ্ভুত কিছু টপিক নিয়ে আলোচনা, অলৌকিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ইন্টারভিউ, এমন নানা বিষয় নিয়েই তৈরি হয়েছে পেজটা। নেহাত শখের বশেই কিছু বন্ধুবান্ধবদের নিয়ে পেজটা খুলেছিল প্রান্তিক। তবে এখন দেখতে দেখতে সেটা না হলেও প্রায় বেশ কয়েক হাজার ফলোয়ার্স তৈরি হয়েছে। এমনকি এই পেজের দৌলতে এখন অনেকেই প্রায় মুখ চেনে তার। উইকেন্ডসগুলোতে অন্য দিনের তুলনায় মদ্যপানটা বরাবরই একটু বেশি করে ফেলে প্রান্তিক। আজও ব্যতিক্রম হয়নি। নেশাটা অস্বাভাবিক রকম চড়ে বসেছে, শরীর রীতিমতো টলছে। এই অবস্থায় একা ড্রাইভ করাটা ঠিক নয় বলে বন্ধুদের অনেকেই ওর সাথে আসতে চেয়েছিল, কিন্তু বরাবরের মতো জেদ দেখিয়ে কাউকেই সঙ্গে আনেনি ও। আসলে পাব থেকে বেরিয়ে হোটেল ব্লু স্টারের একটা মেয়ের সাথে দেখা করতে যাওয়ার কথা তার। রাতটাও সেখানেই কাটানোর প্ল্যান করেছে প্রান্তিক। প্রত্যেকটা উইকেন্ডেই প্রায় একই প্ল্যান থাকে ওর, তাই এই দিনগুলোতে ইচ্ছে করেই কাউকে সঙ্গে নেয় না ও। পাব থেকে বেরিয়ে প্রায় টলতে টলতে গাড়িতে ওঠে প্রান্তিক। হোটেলটা এখান থেকে আন্দাজ মিনিট 30-এর রাস্তা। ঘড়িতে 9 করে প্রায় রাত 11:30 এখন। ডিসেম্বরের রাত। ফাঁকা শুনশান পিচের রাস্তা পেরিয়ে ছুটে চলেছে গাড়িটা। মাঝে মাঝে ড্রাইভ করতে করতে চোখ ঝাপসা হয়ে আসছে প্রান্তিকের। সামনে অজগরের মতো আঁকা বাঁকা রাস্তা দূরের কুয়াশায় গিয়ে মিশেছে। কোনো মতে চোখের পাতা দুটো খোলা রেখে স্টিয়ারিংটা ধরে রেখেছে প্রান্তিক। নেশার আবেশে সমস্ত শরীর প্রায় জুড়িয়ে এসেছিল ওর। আর ঠিক তখনই ঘটল ঘটনাটা। মুহূর্তের অসাবধানতায় হঠাৎ করে কোথা থেকে হুড়মুড় করে কিছু একটা জিনিস গাড়িটার একদম সামনে চলে আসে। ফাঁকা রাস্তা বলে স্পিডও ছিল যথেষ্ট হাই, ফলে স্পিড কন্ট্রোল করতে না পেরে জিনিসটাকে ওভারটেক করে বেশ কিছুটা দূরে গিয়ে একটা ঝাঁকুনি দিয়ে সজোরে ব্রেক কষে গাড়িটা। প্রান্তিকের মাথা থেকে নেশার চটক কেটে গেছে ততক্ষণে। ধীরে ধীরে মাথার ভেতরটা খানিকটা পরিষ্কার হয় ওর। একটু আগে যে জিনিসটাকে সে ওভারটেক করেছে সেটা যে কি তা বুঝতে আর বাকি থাকে না ওর। মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য দেখলেও গাড়ির সামনে হঠাৎ চলে আসা জিনিসটা যে একটা মানুষ, সে বিষয়ে ওর কোনো সন্দেহই নেই। গাড়ির জানালা দিয়ে মুখ বাড়াতেই পেছনে নির্জন অন্ধকার রাস্তাটার ওপর উপুর হয়ে পড়ে থাকা একটা জিনিস ওর নজরে পড়ে। কি মনে হতে কাঁপা কাঁপা পায়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে প্রান্তিক। একটু যেতেই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জিনিসটা দেখতে পায়ও। রাস্তার উপরেই উপুর হয়ে পড়ে আছে নিষ্পন্দ দেহটা। মাথাটা একদম বিশ্রীভাবে ফ্র্যাকচার হয়ে গেছে। সেখান থেকে ঘন থকথকে সাদা সাদা কি একটা পদার্থ বেরিয়ে এসেছে যেন। লালচে চটচটে আঠালো তরলের ধারা ঘিরে রেখেছে দেহটাকে। সে দেহে যে প্রাণের লেশমাত্র অবশিষ্ট নেই তার বলে দেওয়ার অপেক্ষা রাখে না। বডিটা দেখে হঠাৎ প্রান্তিকের গাটা কেমন কলিয়ে ওঠে। সেদিক থেকে চোখ সরিয়ে নেয় প্রান্তিক। মদের ঘোরে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে একটা মানুষের মৃত্যু হয়েছে ওর হাতে। কথাটা ভাবতেই ওর শরীর জুড়ে একটা অজানা শিহরণ খেলে যায়। চোখ বুলিয়ে একবার চারিপাশটা ভালো করে দেখে নেয় ও। ফাঁকা শুনশান রাস্তা, চারিপাশে জনপ্রাণীর কোনো চিহ্ন মাত্র নেই। মাথা ঠান্ডা করে দ্রুত গাড়িতে ফিরে আসে প্রান্তিক। তারপর গাড়ি অন করে
এক্সিলেটারে চাপ দিয়ে ফুল স্পিডে গাড়ি ছুটিয়ে দেয় সে। পেছনে শুধু একা পড়ে থাকে নিস্তব্ধ নির্জন রাত। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কিছুক্ষণ কোনো উত্তর পাওয়া যায় না। কোনো সেলস কোম্পানির ফোন ভেবে কলটা ডিসকানেক্ট করতেই যাচ্ছিল প্রান্তিক, কিন্তু তার আগেই অপর প্রান্ত থেকে চেনা গাম্ভীর্য মোড়া একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে কানে। একটা অ্যাক্সিডেন্ট, একটা অনিচ্ছাকৃত খুন। বলেছিলাম না, বিশ্বাস আর অবিশ্বাসের মাঝের ব্যবধানটা খুবই সূক্ষ্ম। গতকাল তুমি যে অবিশ্বাস করতে, আজও যে তা অবিশ্বাস করো, এটার আর কোনো মানে নেই, তাই না? মানে কি বলতে চাইছেন আপনি? অজান্তেই গলাটা কেমন কেঁপে যায় প্রান্তিকের। অপর প্রান্ত থেকে অনির্বাণ চৌধুরীর শান্ত কণ্ঠস্বর ভেসে আসে আবার। ইউ নো হোয়াট আই এম ট্রাইং টু স্পিক। একটা ফোকাসড, একটা অ্যাক্সিডেন্ট আর একটা অনিচ্ছাকৃত খুন। আমি জানি সবটা মনে পড়ছে তোমার। আসলে কি জানো, এই পথে আমার নলেজ খুব সীমিত হলেও এখনো অব্দি যা কিছু অনুমান করেছি তা মিথ্যে হয়নি খুব একটা। সেদিন তুমি আর তোমার বন্ধু যেটা দেখতে পাওনি, আমি সেটা দেখেছিলাম। একটা ছায়া, একটা ঘনায়মান মৃত্যুর ছায়া ঘিরেছিল তোমাকে। আমি জানি এই মুহূর্তে আমার কথাগুলো তোমার রাবিশ বলেই মনে হচ্ছে, কিন্তু ওই যে বললাম, বিশ্বাস আর অবিশ্বাসের মাঝের ব্যবধানটা খুবই সূক্ষ্ম। খেয়ে বলতে পারে আজ যেটাকে তোমার রাবিশ বলে মনে হচ্ছে, কাল সেটাকেই তোমার জীবনের চরমতম সত্যি বলে মনে হবে। গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম প্রান্তিক। একটা যান্ত্রিক শব্দ করেই কেটে যায় লাইনটা। কিছুক্ষণ হতভম্ব হয়ে ফোনটা ধরে থাকে প্রান্তিক। ওর মাথার মধ্যে মিস্টার চৌধুরীর বলা কথাগুলোই ঘুরপাক খেতে থাকে ক্রমাগত। গতকাল রাতের পর থেকে এমনিতেই মাথার ভেতরটা কেমন যেন ঘেঁটে আছে ওর। আজ দুপুরে বাড়ি ফেরার পর থেকে নিজের রুম থেকে আর বেরোয়নিও। সারা শরীর আর মন জুড়ে অদ্ভুত একটা অস্বস্তি ছেয়ে আছে যেন। মাথাটাও ধরে আছে বেশ। তার উপর আবার এই ফোন কল। অনির্বাণ চৌধুরী লোকটাকে এমনিতেই কেমন যেন অদ্ভুত লাগে প্রান্তিকের। লোকটার চোখ দুটো ভীষণ অস্বস্তিকর। ভদ্রলোকের চোখের দিকে তাকিয়ে থাকা যায় না বেশিক্ষণ। কি যেন একটা অদ্ভুত ক্ষমতা আছে লোকটার। হঠাৎ সেই ইন্টারভিউয়ের দিন মিস্টার চৌধুরীর বলা কথাগুলো মনে পড়ে যায় প্রান্তিকের। কি যেন বলেছিল লোকটা ওর ব্যাপারে, একটা ফোরকাস্ট করেছিল। বলেছিল সপ্তাহ খানেকের মধ্যে ওর হাতে নাকি একটা অ্যাক্সিডেন্ট হবে, একটা অনিচ্ছাকৃত খুন। গত রাতের সেই দৃশ্যটা ওর চোখের সামনে ভেসে ওঠে আবার। ফাঁকা অন্ধকার রাস্তাটার একদম মাঝখানে পড়েছিল মৃতদেহটা, রক্তাক্ত বিকৃত একটা দেহ। দৃশ্যটা মনে পড়তেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে ওর। সত্যি তো, ইন্টারভিউটার প্রায় 1 সপ্তাহ পেরিয়েছে, আর এর মধ্যেই প্রান্তিকের শরীরের অস্বস্তিটা এবার আরও প্রবল হয়ে ওঠে। লোকটা আগে থেকে কি করে বলতে পারলো ব্যাপারটা? তার থেকেও বড় কথা, গত রাতের অ্যাক্সিডেন্টের কথা তো ও ছাড়া আর কারো জানার কথা নয়। এখনো স্পষ্ট মনে আছে ওর। রাস্তাটা একদম ফাঁকা, শুনশান ছিল, কেউ কোথাও ছিল না। তাহলে লোকটা জানলো কি করে যে ওর করা ফোরকাস্টটা মিলে গেছে? তবে কি সবটাই নিছক কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? লোকটার কি কোনো মতলব আছে? আরও কি সব যেন বলেছিল লোকটা। অনির্বাণ চৌধুরী সেদিনের বলা কথাগুলো
প্রান্তিকের মনে পড়ে যায় আবার। যে জগতের অস্তিত্ব নিয়ে তুমি আজ সন্দেহ প্রকাশ করছো, সেই জগৎটাই তোমার কাছে সত্যি হয়ে ধরা দেবে। দেখতে পাবে, তুমি সব দেখতে পাবে, নিজের চোখে দেখতে পাবে সব। কথা না ঘুরিয়ে সোজাসুজি আমার প্রশ্নের উত্তর দিন মিস্টার চৌধুরী। কোন মিথ্যে অ্যাকিউজ করছেন আমাকে? কি কি প্রমাণ করতে চাইছেন আপনি? প্রান্তিকের গলা যথেষ্ট উত্তেজিত শোনায়, যদিও তাতে উল্টো দিকে বসে থাকা মানুষটার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। লোকটার ঠোঁটের কোণে এখনও সেই পরিচিত নরম হাসির রেশ লেগে আছে। আগের মতোই ধীর শান্ত স্বরে উত্তর দেয় লোকটা। আমার অ্যাকুইজিশন বা বলা ভালো আমার করা ফোকাসটা যে মিথ্যে হয়নি, তা তো এখানে এসে তুমি নিজেই প্রমাণ করেছ। যদি আমার কথা মিথ্যেই হতো, তাহলে আমার একটা মাত্র ফোন কলে তুমি এতটা হাইপার হয়ে আর সকাল সকাল নিশ্চয়ই এখানে ছুটে আসতে না। প্রথমটায় লোকটার কথার প্রত্যুত্তরে প্রান্তিকের মুখে কোনো কথা ফোটে না। খানিকক্ষণ স্থির হয়ে চুপচাপ নিজের মাথার মধ্যেই কি যেন সাজিয়ে নেয় সে। তারপর কাটা কাটা স্বরে বলে, হাউ ডিড ইউ নো অল দ্যাট? কি করে জানলেন আপনি? হাউ? অনির্বাণ চৌধুরী সম্ভবত কিছু একটা বলতেই যাচ্ছিলেন, কিন্তু তার আগেই ওকে থামিয়ে দিয়ে প্রান্তিক শুষ্ক গলায় আবার বলে ওঠে, দয়া করে হেঁয়ালি না করে আমার প্রশ্নের উত্তরটা প্লিজ দিন। দেখুন মিস্টার চৌধুরী, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকিউজ মি, আপনি যদি মনে করে থাকেন যে আপনি আমাকে সোকল্ড কোনো অ্যাক্সিডেন্ট কেসে ফাঁসানোর চেষ্টা করে সাকসেসফুল হবেন, তাহলে আপনি কিন্তু খুব ভুল ভাবছেন। আর যদি কথা প্রসঙ্গে ধরেও নেওয়া যায় যে সেদিন রাতে আমি সত্যি কোনো অ্যাক্সিডেন্ট করেছিলাম, দেন হাউ উইল ইউ প্রুভ দ্যাট? অনির্বাণ চৌধুরী আলতো হাসেন, তারপর রহস্যময় কণ্ঠে বলেন, শোনো ভোট প্রান্তিক, আমার কিচ্ছু প্রুফ করার নেই। আর যেটা প্রুফ করার ছিল সেটা আমি অলরেডি করে ফেলেছি আই গেস। অ্যান্ড আরেকটা জিনিস কি জানো, ফাঁকা অন্ধকার নির্জন রাস্তার বুকে সবসময় শুধু শূন্যতা মিশে থাকে না। তোমার হয়তো আপাতভাবে মনে হচ্ছে যে কেউ কোথাও নেই, কেউ তোমায় দেখছে না, তোমার করা অতীতের পাপের খবর কেউ জানে না, কেউ চেনে না তোমায়। কিন্তু কে বলতে পারে, সবার অলক্ষ্যে অন্ধকারের চাদর জড়িয়ে অদৃশ্য কোনো দৃষ্টি হয়তো অপলকে তোমাকেই, শুধু তোমাকেই প্রত্যক্ষ করে চলেছে। আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন মিস্টার চৌধুরী? কিছুটা তাচ্ছিল্যের সুরেই প্রশ্নটা জিজ্ঞেস করে প্রান্তিক। কেন, তোমার কি মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ? প্রায় ফিসফিস করে কথাগুলো উচ্চারণ করেন মিস্টার চৌধুরী। প্রান্তিকের চোখ মুখে বিরক্তির রেশ স্পষ্ট হয়ে ওঠে। আর কোনো উত্তর না দিয়ে ও উঠে পড়ে। বাই দ্য ওয়ে, এটা কি তোমার নাকি দেখো তো একবার। দরজার প্রায় কাছাকাছি চলে এসেছিল, কিন্তু সেদিনের মতো আচমকা আবার পিছু ডাকেন মিস্টার চৌধুরী। একটু বিরক্ত হয়েই পিছন ফেরে প্রান্তিক, কিন্তু সেদিকে ফিরতেই ওর শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত খেলে যায়। মিস্টার চৌধুরীর হাতে ধরা জিনিসটার দিকে খানিকক্ষণ অপলকে তাকিয়ে থাকেও। জিনিসটা অবশ্য আহামরি কিছু নয়, সিলভার চেইনে ঝোলানো একটা মামুলি পেইন্ডেন্ট। আগের দিন ইন্টারভিউ নেওয়ার সময় তোমাদের মধ্যে কারোর পকেট থেকে এটা পড়ে যায় সম্ভবত। আমি পরে দেখতে পেয়ে তুলে রাখি, বলতে ভুলে গিয়েছিলাম। মিস্টার চৌধুরীর কথাগুলো ঠিক করে কানেও যায় না প্রান্তিকের। কাঁপা কাঁপা হাতে জিনিসটা নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেও। মিস্টার চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে ড্রাইভ করতে করতে মাস কয়েক আগে ঘটা কতকগুলো টুকরো টুকরো ছবি প্রান্তিকের চোখের সামনে যেন জীবন্ত হয়ে ওঠে। সেদিনের রাতটাও একটা অন্ধকার নির্জন রাত ছিল। শুনশান জনহীন সর্পিল রাস্তার বুক চিরে
প্রায় হাওয়ার গতিতে এগিয়ে চলেছিল ওর গাড়িটা, আর ওর ঠিক পাশেই বসেছিল সে। তার টানা টানা গভীর দুটো চোখের ভাষায় মিশেছিল এক রাস বিশ্বাস আর নির্ভরতা। খড়কুটোর মতো একটা আশ্রয়কে প্রাণপণে আঁকড়ে ধরার অদ্ভুত এক সরল আকুতি ছিল সেখানে। এতদিন পরেও পেন্ডেন্টটা চিনতে এক ফোঁটাও ভুল হয়নি প্রান্তিকের। এটা সব সময় গলায় পড়ে থাকতো সে। সেদিন রাতেও এটা তার সাথেই ছিল। কিন্তু জিনিসটা অনির্বাণ চৌধুরীর বাড়িতে গেল কিভাবে? কোনোদিনই তেমন একটা পাত্তা না পেলেও সৌরভের প্রথম থেকেই তার প্রতি একটা বাড়তি সফট কর্নার ছিল। সম্ভবত সেই কারণেই জিনিসটা নিজের কাছে রেখে দিয়েছিল, আর ওর থেকেই কোনোভাবে পড়ে গেছে হয়তো। কথাটা ভাবতেই মেজাজটা গরম হয়ে যায় প্রান্তিকের। এই সৌরভটার জন্য কোনোদিন ফাঁসতে হবে ওকে। মিস্টার চৌধুরী একটা কথা ঠিকই বলেছেন, বিশ্বাস শব্দটা সত্যি বড্ড আপেক্ষিক। সেও তো বিশ্বাসই করতো ওকে। হ্যাঁ, বিশ্বাস করত সে, হয়তো নিজের থেকেও বেশি বিশ্বাস করত। প্রান্তিকের ঠোঁটের কোণায় একটা অচেনা হাসির রেখা ফুটে ওঠে। অদ্ভুত একটা চাপা অস্বস্তিতে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় প্রান্তিকের। নীলছে নাইট ল্যাম্পের আলোয় বেডরুমটাকে কেমন যেন মায়াবী দেখাচ্ছে এখন। ডিসেম্বর মাস, এমনিতে মোটামুটি ঠান্ডা আছে, তাও এসিটা অন করেই শুয়েছিল প্রান্তিক। আসলে সারা বছর এসির হাওয়ায় ঘুমোতে ঘুমোতে ওর অভ্যেস হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ঘরের ভেতরটা কেমন যেন গরম লাগতে শুরু করেছে। গায়ের উপর থেকে কম্বলটা সরিয়ে দিয়ে উঠে বসে প্রান্তিক। ঘরটা সত্যি অদ্ভুত গুমোট আর গরম হয়ে আছে। মনে হয় সেই কারণেই ঘুমটা ভেঙে গিয়েছে ওর। কি ব্যাপার, এসিটা খারাপ হয়ে গেল নাকি? ভ্যাপসা গরমে অদ্ভুত একটা অস্বস্তি লাগছিল প্রান্তিকের। তখনই গন্ধটা প্রথমবারের জন্য ওর নাকে আসে। বিশ্রী উগ্র একটা পোড়া পোড়া গন্ধ। একটু একটু করে গন্ধটা তীব্রতা বাড়তে থাকে ক্রমশ। ভ্যাপসা গরম আর তীব্র কটু গন্ধে দম যেন বন্ধ হয়ে আসে প্রান্তিকের। কিন্তু গন্ধটা যে কোথা থেকে আসছে সেটা কিছুতেই মাথায় ঢোকে না ওর। প্রথমটায় মনে হয় ঘরের মধ্যে কোথাও কিছু পচেছে হয়তো, কিন্তু সেটাই বা কি করে সম্ভব? রুম ক্লিনিংয়ের জন্য আলাদা মেইড আছে, সবকটা ঘরই রেগুলারলি ক্লিন করা হয়। তাছাড়া কোনো কিছু পচলে কি এমন উগ্র পোড়া গন্ধ বেরোতে পারে কখনো? বিছানার ওপর চুপ করে বসে এসব কথাই ভাবছিল প্রান্তিক। হঠাৎ রুমের হালকা নীলচে নাইট ল্যাম্পটা দপ করে নিভে গেল। সাথে সাথেই মুহূর্তের মধ্যে সারা ঘরটা নিশ্ছিদ্র নিকষ অন্ধকারে ছেয়ে যায়। একটু আগের সেই পোড়া গন্ধ আর ভ্যাপসা গুমোট গরমটা যেন আরও খানিকটা বেড়ে উঠেছে। প্রান্তিক বুঝে পায় না এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত। গুমোট অন্ধকারের মধ্যে প্রস্তর মূর্তির মতো হতবিহ্বল হয়ে বসে থাকে সে। আর ঠিক সেই মুহূর্তেই হালকা একটা শীতল বাতাস যেন ওর কাঁধ ছুঁয়ে যায়। নিজের অজান্তেই শরীরটা কেমন শিরশির করে ওঠে প্রান্তিকের। ওর মনে হয় এই মুহূর্তে ওর ঠিক পেছনে বিছানার মাথার দিকটায় কেউ দাঁড়িয়ে আছে। কাঁধের কাছে তার আলতো শীতল নিঃশ্বাসের স্পর্শ স্পষ্ট অনুভব করতে পারে প্রান্তিক। একজোড়া হিম শীতল চোখের স্থির নিশ্চল চাহনি যেন নির্নিমেষ দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে এখন। অন্ধকারের এই নিকষ পর্দাটা সরে গেলেই পেছন ঘুরে তাকে দেখতে পাবে ও। প্রান্তিকের শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসে প্রায়। ধীরে ধীরে অদ্ভুত অজানা একটা ভয়ের নাগপাশ যেন বিষাক্ত অজগরের মতো পাকে পাকে একটু একটু করে জড়িয়ে ধরে ওকে। কে কে আছে এই ঘরে? এই মুহূর্তে ও নিজে ছাড়া
এই ঘরে আর দ্বিতীয় কোনো জীবিত প্রাণীর থাকার কোনো সম্ভাবনাই নেই, তবু তা সত্ত্বেও কাঁপা কাঁপা গলায় প্রশ্নটা জিজ্ঞেস করে প্রান্তিক। ও হয়তো আরও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই শব্দটা কানে আসে ওর। অদ্ভুত জান্তব একটা গোঁ গো শব্দ, যেন কেউ খুব কষ্ট করে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু কোনো কারণে তার গলা থেকে দলা পাকানো জান্তব আর্তনাদের মতো ওই শব্দটা ছাড়া আর কোনো শব্দ বেরোচ্ছে না কিছুতেই। প্রাণপণে প্রান্তিককে উদ্দেশ্য করেই কিছু একটা বলতে চাইছে সে কি কথা বলার ক্ষমতা হারিয়েছে এখন? পোস্টমর্টেম রিপোর্টটায় কি যেন লেখা ছিল শরীরের প্রায় 90% পুড়ে গিয়েছিল তার। আলজিভ থেকে শুরু করে কণ্ঠনালী সবকিছুই তো পুড়ে গিয়েছিল। প্রান্তিকের চোখের সামনে ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে সবটা। অবচেতনের গহ্বরে তলিয়ে যাওয়ার একেবারে অন্তিম মুহূর্তেও শব্দটা কানে আসে ওর। সে ডাকছে ওকে। হ্যাঁ, ওকেই ডাকছে সে। বিশ্বাস কর ভাই, আমি মিথ্যে কথা বলছি না। আমার কোনো ভুল হয়নি। পরপর 3টে রাত আমি স্পষ্ট দেখেছি ওকে। প্রথম দিন ওর অস্তিত্ব অনুভব করেছিলাম শুধু, কিন্তু দ্বিতীয় দিন থেকে ওকে স্পষ্ট দেখতে পাই আমি। ওর আগুনে ঝলসে যাওয়া শরীরটা এক পা করে এগিয়ে আসছিল আমার দিকে। আমি কোনো উপায় না পেয়ে ফোনও করি তোকে, কিন্তু লাইনটা ঠিক করে কানেক্ট হয় না কিছুতেই। প্রতিটা রাতে আমার কাছে আসো, কিছু একটা বলতে চাই, কিন্তু ওর ওই বিভৎসভাবে পুড়ে যাওয়া আলজিভটা দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারে না। আমি বানিয়ে বলছি না, ওই চৌধুরী লোকটা অনেক কিছু জানে, অনেক কিছু। প্রায় এক নিঃশ্বাসে অদ্ভুত একটা ঘোর লাগা গলায় কথাগুলো বলে যায় প্রান্তিক। শান্ত হ, জাস্ট কুল ডাউন। কদিন ধরেই দেখছি নেশার মাত্রাটা একটু বেশিই বেড়ে গেছে তোর। মিস্ট্রি হান্ট করতে করতে নিজের লাইফটাও মিস্টিরিয়াস করে ফেলেছিস। নেশাটা একটু কমা, দেখবি সব ঠিক হয়ে গেছে। জাস্ট টেক আ চিল পিল ব্রাদার, বলল সৌরভ। প্রান্তিকের মাথাটা হঠাৎ গরম হয়ে যায়। ও আর কথা না বাড়িয়ে ফোনটা ডিসকানেক্ট করে দেয়। নিজেকে হঠাৎ ভীষণ অসহায় মনে হয় প্রান্তিকের। কেউ বিশ্বাস করবে না ওকে, কিন্তু এই কদিনে ও নিজে যা দেখেছে, যা অনুভব করেছে, সেগুলোকে অস্বীকার করবে কিভাবে অবিশ্বাস করবে সবটা? ওর মোবাইলটা হঠাৎ বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে একটা পরিচিত নাম্বার। মিস্টার চৌধুরী কল করছেন। অজান্তেই প্রান্তিকের ভ্রু দুটো কুঁচকে যায় একবার। ইনি আবার ফোন করছেন কেন? কি চায় লোকটা? কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে প্রান্তিক। অপর প্রান্ত থেকে সেই ধীর শান্ত কণ্ঠস্বর শোনা যায়। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝের ব্যবধানটা খুবই সূক্ষ্ম, তাই না প্রান্তিক? প্রান্তিক কোনো উত্তর দেয় না। একটু থেমে মিস্টার চৌধুরী নিজেই বলে ওঠেন আবার, তোমার কথা কেউ বিশ্বাস না করলেও আমি করব। তুমি চাইলে আমার সাথে কথা বলতে পারো, হতে পারে আই মে হেল্প ইউ আউট। কথাটা বলেই ফোনটা কেটে দেন ভদ্রলোক। ওর বলা শেষ কথাগুলো বারবার প্রান্তিকের মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে। তুমি চাইলে আমার সাথে কথা বলতে পারো,
হতেও তো পারে। আই মে হেল্প ইউ আউট। আপনি আপনি বিশ্বাস করেন আমার কথা? আপনি বিশ্বাস করেন যে এমন কিছু দেখতে পাচ্ছি আমি যেটা সাধারণ অবস্থায় দেখতে পাওয়া সম্ভব নয়? আপনি বিশ্বাস করেন যে আমি ভুল দেখছি না? আমার মাথায় কোনো সমস্যা নেই, আমি সম্পূর্ণ সুস্থ? বিশ্বাস করেন আপনি? বলুন, বিশ্বাস করেন? উত্তেজিত স্বরে একটানা কথাগুলো বলে যায় প্রান্তিক। আই বিলিভ ইউ। আমি বিশ্বাস করি তুমি সম্পূর্ণ সুস্থ এবং তুমি যা যা দেখেছ তার কোনোটাই মিথ্যে নয়। শান্ত গলায় উত্তর দেন মিস্টার চৌধুরী। তারপর স্থির দৃষ্টিতে প্রান্তিকের চোখে চোখ রেখে বলেন, বলেছিলাম না, বিশ্বাস শব্দটা বড্ড আপেক্ষিক। মাত্র কয়েকদিনের ব্যবধানেই মানুষের বিশ্বাস আর অবিশ্বাসের সংজ্ঞাটা একদম বদলে যেতে পারে। আশা করি এই বদলটা তোমার ক্ষেত্রেও এসেছে এখন। Am I right or am I? প্রান্তিক বিহ্বল দৃষ্টিতে ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকে চুপচাপ। মিস্টার চৌধুরী বলে চলেন, একটা অদৃশ্য জগৎ যার অস্তিত্ব নিয়ে তোমার মনে সংশয় ছিল, অবিশ্বাস ছিল এতদিন, সেই জগৎটাই আজ বাস্তব হয়ে ধরা দিয়েছে তোমার কাছে। বিজ্ঞান যার অস্তিত্বকে স্বীকার করে না, তুমিও কি তাকে অস্বীকার করো প্রান্তিক? প্রান্তিক যন্ত্রচালিতের মতো মাথা নাড়ায়, ক্ষীণ গলায় বিড়বিড় করে বলে, আমি দেখছি তাকে 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 দেখছি আমি। নাও ইউ টেল মি, ঠিক কি কি দেখেছো তুমি, আর কাকে দেখতে পাচ্ছ বারবার? প্রান্তিক কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। সেটা আমি আপনাকে বলতে পারবো না ডক্টর। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝের ব্যবধানটা খুবই সূক্ষ্ম। শুধুমাত্র পরিবেশ আর পরিস্থিতির উপর ভিত্তি করে মানুষের সমস্ত বিশ্বাস অবিশ্বাসের ধারণা একেবারে বদলে যেতে পারে। আজ হয়তো কেউ তোমার কথা বিশ্বাস করছে না, কিন্তু তুমি চাইলেই বিশ্বাস করাতে পারো সবাইকে। অনলি এ ফিউ ওয়ান্টস। মিস্টার চৌধুরী আর কোনো প্রশ্ন করেন না। তার চোখ দুটো মুহূর্তের জন্য জল করে ওঠে একবার। ঠোঁটের কোণে খেলে যায় একটা আলতো মিহি হাসি। প্রতিটা রাতের মতো আজও এসেছে সে। আজও প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে তার উপস্থিতি অনুভব করতে পারছে প্রান্তিক। সেই অদ্ভুত অমানসিক জান্তব বঙ্গ শব্দটা কানে আসছে আবার। এই মুহূর্তে ওর খুব কাছেই দাঁড়িয়ে আছে সে। কি 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 চাও তুমি? কি চাও? মারতে চাও? মেরে ফেলো, মেরে ফেলো, প্লিজ প্লিজ, ফর গড সেক মেরে ফেলো আমাকে। I just can't take this anymore. I just can't take this. ঘরের নিশ্ছিদ্র নিস্তব্ধতাকে মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দিয়ে উন্মাদের মতো চিৎকার করে ওঠে প্রান্তিক। ওর গলা দিয়ে দলা পাকানো একটা কান্না উঠে আসে। নিজেকে ভীষণ অসহায় লাগে ওর। একটু একটু করে ওর স্বাভাবিক চিন্তা চেতনা যেন লোপ পেতে বসেছে। প্রতিটা মুহূর্তে নরকের আদিম গহ্বর থেকে জেগে ওঠা প্রাচীন অভিশাপের মতো এক গোপন পাপ জীবন্ত বিভীষিকার মতো তাড়া করে চলেছে ওকে। প্রতিনিয়ত এই দুর্বিষহ মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে ওর স্নায়ুগুলোও যেন দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে ক্রমশ। আচার আচরণেও অস্বাভাবিক রকমের পরিবর্তন এসেছে তার। কাজে কর্মেও ভুল হয়ে যাচ্ছে বারবার। নিজের আচরণ নিজের কাছেই অস্বাভাবিক লাগছে ওর। অফিস থেকে শুরু করে বন্ধু বান্ধব অনেকেই অবাক হয়েছে ওর ব্যবহারে। অনেকেই জিজ্ঞেস করেছে ওকে কি হয়েছে ওর, কিন্তু প্রতিবারই এড়িয়ে গেছে প্রান্তিক। মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজের জীবন দিয়ে কোনো কিছু উপলব্ধি করতে পারে ততক্ষণ পর্যন্ত সে কারোর অবস্থা কিংবা উপলব্ধিকে বিশ্বাস করতে পারে না। প্রান্তিক জানে এই মুহূর্তে ওর সাথে যা কিছু ঘটছে সেটা কেউ বিশ্বাস করবে না। সবাই ভাববে উন্মাদ, বদ্ধ উন্মাদ হয়ে গেছে ও। সেও কি তবে তাই চায়?
সেও কি চায় এভাবে দুঃসহ নরক যন্ত্রণা অনুভব করতে করতে অনন্তকাল বেঁচে থাকুক? সেই জন্যই কি ওকে বাঁচিয়ে রাখছে সে? প্রান্তিকের মনে কথাটা আসা মাত্রই সেই জান্তব শব্দটা আবার শুনতে পায়। শব্দটা আগের চেয়ে বেশ খানিকটা বেড়ে উঠেছে এখন। কিছু যেন বলতে চাইছে সে। ভালো করে কান পেতে শব্দটা শোনার চেষ্টা করে প্রান্তিক। সে কি হাসছে? হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল নেই। না না না, কোনো ভুল নেই। সে হাসছে। বরফের মতোই শীতল সেই অপার্থিব হাসির শব্দ যেন ক্রমশ ঘিরে ধরতে চাইছে প্রান্তিককে। এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই ওর? অব্যক্ত এক যন্ত্রণায় দুহাতে নিজের মাথা চেপে ধরে প্রান্তিক। হঠাৎ মিস্টার চৌধুরীর বলা কথাগুলো মনে পড়ে যায় ওর। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝের ব্যবধানটা খুবই সূক্ষ্ম। শুধুমাত্র পরিবেশ আর পরিস্থিতির উপর ভিত্তি করে মানুষের সমস্ত বিশ্বাস অবিশ্বাসের ধারণা একেবারে বদলে যেতে পারে। আজ হয়তো কেউ তোমার কথা বিশ্বাস করছে না, কিন্তু তুমি চাইলেই বিশ্বাস করাতে পারো সবাইকে। অনলি এ ফিউ ওয়ান্স। ওর ঠোঁটের কোণে ক্ষীণ একটা হাসি ফুটে ওঠে। পালাতে হবে, পালাতে হবে, যেভাবেই হোক পালাতে ওকে হবেই। হাতে ধরা কাগজের টুকরোটা সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে এগিয়ে দেয় প্রান্তিক। লোকটা এই মুহূর্তে ওর ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। স্থির শান্ত চাহনিতে ওর দিকেই তাকিয়ে আছে লোকটা। একটা নতুন জগৎ, একটা অনন্ত মৃত্যুহীন জগৎ তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে প্রান্তিক। জাস্ট গো অ্যাহেড। লোকটা ঠিক পেছনে ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সে। তার পাথরের মতো নিশ্চল অন্ধকার চোখ দুটোতে মিশে আছে মৃত্যুর গাঢ় নিকষ শীতলতা। প্রান্তিককে উদ্দেশ্য করেই কি যেন একটা বলতে চাইছে সে। প্রান্তিকের অস্থির চঞ্চল চোখ দুটো শান্ত হয়ে আসে ধীরে ধীরে। চোখে মুখে ফুটে ওঠে একটা অদ্ভুত প্রশান্তির ছাপ। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় ও। শহরের প্রখ্যাত ব্যবসায়ী পরিতোষ সেনের একমাত্র ছেলে প্রান্তিক সেন একটি বহুতল বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। প্রান্তিক একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের পদে নিযুক্ত ছিলেন। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে পুলিশের তরফ থেকে তার দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। আমরা বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি। রিমোট টিপে নিউজটা বন্ধ করে সোফায় গায়েলিয়ে দেয় লোকটা। কি এক অদ্ভুত শান্তির আবেশে তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা অতি পরিচিত মৃদু হাসির রেশ। এভরি স্টোরি হ্যাজ এ এন্ডিং। প্রত্যেকটা গল্পেরই একটা না একটা শেষ থাকে। গল্পের শুরুটা হয়েছিল তোমার হাতে মিস্টার প্রান্তিক সেন, কিন্তু এটার এন্ডিংটা আমার লেখা। আর আমার মনে হয় না এই যে পারফেক্ট এন্ডিং এই গল্পটা ডিজার্ভ করতে পারে। অবশ্য দিস ইজ নট দ্য ফাইনাল এন্ডিং, বাট আনফর্চুনেটলি গল্পের বাকিটুকু তুমি আর দেখতে পাবে না হয়তো, অথবা কি বলতে পারে হয়তো বা পাবে। Am I right or am I? হঠাৎ প্রবল অট্টহাস্যে ফেটে পড়ে লোকটা। তার চোখ দুটো মুহূর্তের জন্য ধক করে জ্বলে ওঠে একবার। ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ায় লোকটা।
পায়ে পায়ে ঘরের এক কোণে রাখা বড় একটা আলমারির দিকে এগিয়ে যায় সে। এক টানে খুলে ফেলে সেটার পাল্লাটা, তারপর লকারের ভেতর থেকে কিছু একটা বের করে আনে। একটা একটা অ্যালবাম। কিছুক্ষণ সেটা হাতে ধরে দাঁড়িয়ে থাকে সে। একটা একটা করে অ্যালবামটার পাতা উল্টে দেখতে থাকে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ দুটো কেমন যেন আর্দ্র হয়ে আসে। অ্যালবামটা বন্ধ করে সামনের টেবিলটার উপর নামিয়ে রাখে লোকটা। তার ঠোঁটের কোণে সেই পরিচিত হাসিটা ফিরে আসে আবার। আমার কথা তুমি কি শুনতে পাচ্ছ প্রান্তিক সেন? মৃত্যুর পরবর্তী এক অনন্ত জগৎ কি স্বাগত জানিয়েছে তোমায়? মুক্তি পেয়েছো কি তুমি? তোমার পাপ কি তোমাকে মুক্তি দিয়েছে? অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলে ওঠে লোকটা। তারপর খানিকটা স্বগতোক্তির সুরেই নিজের মনে মনে কিসব যেন বিড়বিড় করতে থাকে সে। একটু একটু করে ভেবে ভেবে খেলাটার এক একটা গুটি সাজিয়েছিলাম আমি। এমনকি তোমার প্রত্যেকটা দানও আমি ঠিক করে রেখেছিলাম। তোমাকে বাধ্য করেছিলাম আমাকে বিশ্বাস করতে। and you did believe me প্রান্তিক সেন, you believed me। তোমাকে বলেছিলাম না যে শুধুমাত্র পরিস্থিতি আর পরিবেশের উপর নির্ভর করে মানুষের বিশ্বাসের আঙ্কিক বদলে দেওয়া যায়। বলেছিলাম না শুধুমাত্র বিশ্বাস এই শব্দটার উপর ভিত্তি করে একটা আস্ত মানুষকে খুন পর্যন্ত করা যায়, ঠিক যেভাবে তুমি করেছিলে অদিতিকে। শেষের শব্দটা উচ্চারণ করতে গিয়ে গলাটা খানিক কেঁপে যায় লোকটার। কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে সে, যেন মনের মধ্যে কিছু একটা ঝড় চলছে তার। আমার মেয়েটা বিশ্বাস করেছিল তোমাকে। she bloody believed you। আর সেই বিশ্বাসের কি দাম দিলে তোমরা? কি দাম দিলে? বন্ধুর সাথে মিলে টুকরো টুকরো করে ছিঁড়ে খেলে তাকে, ফুর্তি করলে, আর তারপর স্বাদ মিটে গেলে জ্যান্ত জ্বালিয়ে দিলে ওর শরীরটাকে। তাতেও তোমাদের শান্তি হলো না। তুমি কি করলে? সবার কাছে প্রমাণ করলে ও একটা প্রস্টিটিউট ছিল। ও নাকি নিজের ইচ্ছে সুইসাইড করেছে। গায়ে আগুন ধরিয়ে দেওয়ার আগে মেয়েটাকে ভয় দেখিয়ে সেই মতো সুইসাইড নোটও লিখিয়ে নিলে। ওয়াও 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 ওয়াও, কি পারফেক্ট প্ল্যানিং! দুর্দান্ত, দুর্ধর্ষ। হঠাৎ উন্মত্তের মতো চিৎকার করে ওঠে লোকটা। তারপর ধীরে ধীরে একসময় শান্ত হয়ে আসে তার কণ্ঠস্বর। সে বলতে থাকে, কিন্তু কি জানো তো মিস্টার প্রান্তিক সেন, আপাতভাবে অনেক সময় মনে হয় যে কেউ কোথাও নেই। কেউ তোমাকে দেখছে না, কেউ জানছে না তোমার কুকীর্তির কথা। বাট দ্য ফ্যাক্ট ইজ, প্রতিটা অন্ধকারেরই নিজস্ব একটা সাক্ষ্য থাকে। একজোড়া অদৃশ্য চোখ আড়াল থেকে প্রতি মুহূর্তে সব কিছু প্রত্যক্ষ করে চলেছে। তার হাত থেকে কেউ পালাতে পারে না, কেউ না। তুমিও পারোনি মিস্টার প্রান্তিক সেন, তুমিও পারোনি। আর তাই তো তোমার জন্য পাতা ফাঁদে তুমি নিজে এসে ধরা দিলে। একটু একটু করে জালটা আমি তৈরি করেছিলাম, তাতে নিজে এসে ধরা দিলে তুমি। নিজে এসে ধরা দিলে। তুমি হয়তো ভুলে গিয়েছিলে যে আমি একজন স্পিরিচুয়াল রিসার্চার হওয়ার পাশাপাশি একজন মনোবিদও বটে। মানুষের মনের খুঁটিনাটি জেনে তাকে প্রভাবিত করাটা আমার পক্ষে খুব একটা কঠিন কাজ নয়। মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে জানো, যে জিনিসটা নিয়ে যার যতটা কৌতূহল থাকে সেটা নিয়ে কোথাও না কোথাও তার অবচেতনে ততটাই একটা চাপা ভয় কাজ করে। মূলত সেই ভয় থেকেই ভয়ের উৎস সন্ধান করে বেড়ায় সে। তুমিও এর ব্যতিক্রম নও। এসব অদৃশ্য জগৎ, অন্ধকারের রহস্য, ভূত প্রেত এসব নিয়ে ইনভেস্টিগেট করার পেছনে হয়তো তোমার শুধু ফেমের নেশা ছিল তা নয়। কোথাও না কোথাও অবচেতনে তোমার মধ্যেও একটা চাপা ভয় কাজ করত।
হতেও পারে সেটা সম্পর্কে তুমি নিজে ওয়াকিবহাল ছিলে না। অবশ্য অবশ্য তাতেই আমার সুবিধাই হয়েছে। ফোকাস মিলে যাওয়ার ব্যাপারটার পর থেকেই তোমার মনের সেই সুপ্ত ভয়টা কাজ করতে শুরু করে। অ্যাকচুয়ালি ওই ফোকাস মিলে যাওয়ার ব্যাপারটাই এই খেলার অনেক বড় একটা ট্রিগার পয়েন্ট ছিল। ওটা করতে আমার বেশ কিছু কাঠখড়ো পোড়াতে হয়েছিল। অবশ্য একটা বেওয়ারিশ অ্যাক্সিডেন্টাল ডেড বডি জোগাড় করা, তারপর তোমার ফিরতি পথের মাঝে কোথাও একটা অন্ধকার রাস্তার পাশে লুকিয়ে থেকে সেটাকে তোমার চলন্ত গাড়ির সামনে ঠেলে দেওয়া। ইট ওয়াজ কোয়াইট এ টাফ জব, ইউ নো। তবে হ্যাঁ, উইকেন্ডগুলোতে তোমার রুটিন আমার জানা ছিল, ফলে কাজটা করতে সামান্য অ্যাডভান্টেজ পেয়েছিলাম। পরের গল্পটা তো কিছুটা সহজ। তুমি একটু একটু করে আমাকে বিশ্বাস করতে শুরু করলে, আর সেটাকে কাজে লাগিয়েই আমার খেলাটা শুরু হলো। তারপর অদিতির ওই লকেটটা যখন তুমি দেখলে, তখন তোমার মনের অবচেতন থেকে অতীতের পাপের স্মৃতি জেগে উঠতে শুরু করলো। সেটাকেই কাজে লাগালাম আমি। তোমার মনের উপর প্রভাব বিস্তার করে তোমাকে সেটাই ভাবতে বাধ্য করলাম যেটা আমি চাই। শুরু হলো তোমার ভিজুয়াল অ্যান্ড অডিটরি হ্যালুসিনেশন। তুমি সেটাই দেখলে যেটা আমি তোমাকে দেখালাম। তুমি সেটাই শুনলে যেটা তোমাকে আমি শোনাতে চাইলাম। আমরা যখন কোনো নির্দোষ কারোর সাথে কোনো অন্যায় করি, একবারের জন্য চিন্তা করি না যে ঠিক এই ধরনের জিনিস আমাদের সাথে ঘটলে ঠিক কেমন লাগবে। কিন্তু সেটা চিন্তা করাটা উচিত, জানো তো, সেটা চিন্তা করাটা উচিত। সেদিন অদিতি সুইসাইড করেনি, অথচ সবাই তাই জেনেছিল, কিন্তু জানেনি সত্যিটা, কারণ তুমি সেটাই চেয়েছিলে। তোমার ক্ষমতা, তোমার প্রতিপত্তির জোরে তুমি সেটাই সবাইকে বুঝিয়েছিলে যেটা তুমি চেয়েছিলে। পুলিশ ফাইলের খাতায় কোনো এক অদৃশ্য জাদু মন্ত্র বলের প্রভাবেই যেন চাপা পড়ে গিয়েছিল কেসটা। সময় নিয়মে সবাই ভুলেই গিয়েছিল। সেদিন জন্মদিন ছিল মেয়েটার। ওর মা মারা যাওয়ার পর থেকে ছোট থেকে ওর বন্ধুর মতোই ছিলাম আমি। আমার কাছে কোনো কথাই গোপন করতো না ও। তোমার কথাও বলেছিল আমাকে। হয়তো ভুলটা আমারই ছিল। আমি কিছু আজ করতে পারিনি আমার মেয়েটাকে বাঁচাতে পারিনি আমি। অব্যক্ত এক যন্ত্রণায় রুদ্ধ হয়ে আসে বৃদ্ধের কণ্ঠস্বর। তার ঘোলাটে চোখ দুটোতে লক লক করে ওঠে প্রতিশোধের বীভৎস আগুন। তবে সেদিন যেমন সত্যিটা কেউ জানেনি, ঠিক তেমনি আজও কেউ জানবে না সত্যিটা। কেউ জানবে না যে প্রান্তিক সেনের অবসাদ আর আত্মহত্যার আসল কারণ কি। সবাই সেটাই জানবে যেটা আমি চাইব। সবাই জানবে নিজের করা পাপের শাস্তি নিজেই বেছে নিয়েছে প্রান্তিক সেন। তার নিজের গিল কনশাসই তার প্রাণ কেড়ে নিয়েছে। অ্যান্ড দ্য স্টোরি এন্ডস হিয়ার। বাট এটা তো গেল তোমার গল্প। আরো একটা গল্প এখনো যে বাকি রয়ে গেছে। হঠাৎই লোকটার হাতের চাপ লেগে কিভাবে যেন টিভি স্ক্রিনটা অন হয়ে যায়, নিউজ চ্যানেলটা ওপেন হয়ে যায়। সেখানে এখন আরও একটা লাইভ নিউজ দেখাচ্ছে। শহরে আরও একটি চাঞ্চল্যকর আত্মহত্যা। একই দিনে দুই আলাদা আলাদা জায়গায় দুই বন্ধুর আত্মহত্যা। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা। এইমাত্র শহরের আরেকটি বহুতল ফ্ল্যাটের পাশ থেকে সৌরভ চক্রবর্তীর মৃতদেহ পাওয়া গেছে। সৌরভ চক্রবর্তী মৃত প্রান্তিক সেনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে। আপাতভাবে পুলিশের অনুমান বহুতল থেকে ঝাঁপ দেওয়ার ফলেই মৃত্যু হয়েছে সৌরভের। একই দিনে দুটো আত্মহত্যা। এটা কি নিছকই কাকতালীয়, নাকি এই মৃত্যু দুটো পরস্পর সংযুক্ত? স্ক্রিনের রিপোর্টার মেয়েটি আরও অনেক কিছু বলে যায়, কিন্তু সেসব কিছুই যেন কানে যায় না অনির্বাণ চৌধুরীর। এটা কিভাবে হলো? আমি তো এখনো তাহলে সৌরভ সুইসাইড করলো কেন? এটা কি নিছকই কাকতালীয় কিছু? আপন মনেই বিড়বিড় করে ওঠেন বৃদ্ধ। ঘরের আলোটা দপ দপ করে ওঠে দুবার।
হঠাৎই মিস্টার চৌধুরীর পকেটে রাখা মোবাইলটা বেজে ওঠে। কাঁপা কাঁপা হাতে মোবাইলটা পকেট থেকে বের করতেই স্ক্রিনের দিকে চোখ যায় তার, আর সেদিকে চোখ যেতেই তার হাত থেকে ছিটকে পড়ে যায় মোবাইলটা। স্ক্রিনে এখন ফুটে উঠেছে একটা পরিচিত নম্বর, প্রান্তিক সেনের নম্বর। মেঝেতে ছিটকে পড়ে যাওয়া মোবাইলটা থেকে ফ্যাস ফ্যাসে গলায় একটা পরিচিত পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি ডক্টর। যে জগৎটা নিয়ে একদিন সন্দেহ ছিল, আজ সেটাই আমার কাছে সত্যি হয়ে ধরা দিয়েছে। আমি 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 সব দেখতে পাচ্ছি ডক্টর। আমি সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি ডক্টর, সব দেখতে পাচ্ছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমাদের সঙ্গে ছিলেন বং স্টোরি সার্কেল চ্যানেল থেকে শুভদীপ নাথ, সাহিত্য সমাহার থেকে আমি আকাশ। এছাড়াও আমাদের সঙ্গে ছিলেন বর্ণিশা ও সৌরভ সাহা। আজকের গল্পের নাট্যরূপদানে বর্ষা, গল্পের নির্দেশনা, পরিচালনা ও আবহ নির্মাণে শুভজিৎ বটব্যাল, শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা কুণ্ডু। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সকলে ভালো থাকুন, সবাই ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।